নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। এসএসসি চাকরিহারা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শুক্রবার দুপুরে বিকাশ ভবনে পৌঁছন তিনি। প্রথমে দফতরে কর্তাদের মধ্যে আলোচনা হয়। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর শুরু হয় বৈঠক। বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও ছিলেন এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার আধিকারিকেরা। চাকরিহারাদের 12 জন প্রতিনিধিকেই বৈঠকে যোগ দিতে দেওয়া হয়েছে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। বর্ষিয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বয়স হয়েছিল 81 বছর। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতেই থাকতেন তিনি। শুক্রবার সকালে প্রাতরাশ সেরে ওঠার পর হঠাৎই কাশি। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। পরিবারের লোকজনের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্ষিয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। 1972 সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএম এর টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। 1977 সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে মন্ত্রী হিসেবে ভূমি সংস্কার, সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব সামলেছেন। 2011 সালে রাজ্যে পালাবদল। সেই সময় সিপিএম এর বেশিরভাগ হেভিওয়েট নেতামন্ত্রী হেরে যান, তবে জিতেছিলেন রেজ্জাক। বামেদের হারের পর সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা নিয়ে নিজের দলের সমালোচনা করেন তিনি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কটাক্ষ করেছিলেন। 2014 সালে দল বিরোধী কথা বলার কারণে তাকে বহিষ্কার করে সিপিএম। এরপর 2016 সালে যোগ দেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা। সেবার ভোটে জয়ীও হন রেজ্জাক মোল্লা। তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীও ছিলেন তিনি। ভাঙড়ের বাকরি গ্রামে ভূমিপুত্র রেজ্জাক মোল্লা পরিচিত ছিলেন চাষার বেটা নামে। গলায় গামছা ছিল তার ট্রেডমার্ক। কৃষক আন্দোলন করেই যে তিনি রাজনীতিতে এসেছেন সে কথা প্রায়ই বলতেন। শুক্রবার ভাঙড়ের বাকরি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাড়িতে ভিড় জমিয়েছেন নেতাকর্মীরা। বেঁচে থাকাকালীন প্রায়শই রেজ্জাক মোল্লার মুখে শোনা যেত, মল্লে ভাঙড়ের বাকরির বাড়িতেই কবর দেওয়া হোক তাকে। পরিবার সূত্রে যা জানা যাচ্ছে, শেষ ইচ্ছার কথা মাথায় রেখেই ওই বাড়িতেই সম্ভবত সমাধিস্থ করা হবে রেজ্জাক মোল্লাকে। হাই নিউজ নেটওয়ার্ক। রক্তে ভাসছে ঘর, গলায় আঘাতের চিহ্ন। রাজারহাটের বৈদিক ভিলেজের আবাসন থেকে উদ্ধার মৃত মহিলার দেহ। তদন্তকারীদের অনুমান খুন করেছে বৃদ্ধার ছেলেই। মেঝেয় পড়ে মহিলার দেহ, রক্তে ভাসছে গোটা মেঝে। মহিলার গলায় গভীর আঘাতের দাগ। রাজারহাটে বৈদিক ভিলেজের আবাসন থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ওই যুবক খুন করেছে তার মাকে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ধৃত। রাজারহাটে বৈদিক ভিলেজের ওই আবাসনে মা দেবযানী মজুমদার এবং ছেলে সৌমিক মজুমদার থাকতেন। শুক্রবার সকালে দেখা যায় ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। পড়ে রয়েছে বছর 58 দেবযানী। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়না তদন্ত করা হচ্ছে তার দেহের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। খুনে ব্যবহৃত ছুরি ও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এই ঘটনায় পুলিশ নিহতর ছেলে সৌমিককে গ্রেফতার করেছে। পুলিশের অনুমান ওই যুবক তার মাকে খুন করেছে, যদিও ধৃত এই অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, আমি মারিনি, সকালে উঠে দেখি এরকম অবস্থা। জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে চাকরি হারায় সৌমিক। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সে। সেই অবসাদের জেরে মায়ের সঙ্গে প্রায়শই অশান্তি হতো। সেই অশান্তির জেরেই মাকে খুন করেছে বলেই মনে করা হচ্ছে, যদিও ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরে আটকে রেখে 12 বছরের 2 নাবালিকাকে যৌন হেনস্থা। সরসুনায় ধৃত এক, চলছে দ্বিতীয় অভিযুক্তের খোঁজ। ঘরে আটকে রেখে 12 বছরের 2 নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল খাস কলকাতায়। বৃহস্পতিবার বেহালার সরসুনায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আর এক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, 2 নির্যাতিতার বয়স 12 বছর। বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিল তারা। তখন 2 যুবক তাদেরকে যৌন হেনস্থা করেন, এমনটাই অভিযোগ। অন্যদিকে খেলতে যাওয়ার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ ঘণ্টাখানেক পর সরসুনা চন্দ্রপল্লীতে একটি ঘর থেকে 2 জনকে উদ্ধার করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম বিশ্বজিৎ ওরফে সুখেন। তিনি ঠাকুরপুকুরের শশীভূষণ রোডের বাসিন্দা। শুক্রবারই তাকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হবে। অভিযোগ, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ দুই নাবালিকাকে যৌন হেনস্থা করেন তিনি এবং তার সঙ্গী কালু। তবে সুখেন ধরা পড়লেও কালু ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজ চলছে। দুই যুবকের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন বা পক্সোর 8 এবং 10 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাক বংশোদ্ভূত রানাই মাস্টার মাইন্ড। মুম্বাই হামলার জঙ্গিকে 18 দিনের হেফাজতে পেল এনআইএ। শুক্রবার থেকেই তার জেরা জঙ্গি দমন শাখার। 26/11 হামলার মাস্টারমাইন্ড তাহাহুর রানাই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হেফাজতে পাওয়ার পর বিবৃতি দিয়ে জানালো তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই হামলার ওই চক্রীকে 18 দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় 6:30 নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। রানাকে ভারতে ফেরানোর পর একটি বিবৃতি দিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে 2008 সালে ওই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা। রাতের দিকে পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে তোলা হয় পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে। শুনানিতে এনআইএ জানায় মুম্বাই হামলার ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের জন্য রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। জাতীয় তদন্তকারী সংস্থা 20 দিনের হেফাজত চেয়েছিল, তবে আদালত 18 দিনের হেফাজত মঞ্জুর করেছে। নিয়ম অনুযায়ী ওই জঙ্গিকে আইনি সহায়তা দিয়েছে দিল্লির লিগ্যাল সার্ভিস অথরিটির আইনজীবী। তিনি জানিয়েছেন এই হেফাজতের সময় রানার স্বাস্থ্যের যাতে অবনতি না হয় সেটা খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে এনআইএকে। তাকে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে এনআইএ বাড়তি সময়ের জন্য হেফাজত পেতে চাইলে ফের আবেদন করতে হবে এনআইএকে। হেফাজতে পাওয়ার পর রানাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে এনআইএ। ওই বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু বছরের চেষ্টার পর এনআইএ মুম্বাই হামলার ওই মাস্টার মাইন্ডকে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছে। আগামী 18 দিন ওই মামলার ষড়যন্ত্রের নেপথ্যে রহস্য উন্মোচন করার জেরা করা হবে রানাকে। एनआईए ने 20 दिन की पुलिस कस्टडी मांगी थी। कोर्ट ने 18 दिन की कस्टडी दी है इन्वेस्टिगेशन के लिए, और ये डायरेक्ट किया है कि कस्टडी में लेने से पहले और अगली डेट पे प्रोडक्शन से पहले भी कॉम्प्रिहेंसिव मेडिकल टेस्ट होंगे, और बीच में जो भी उनकी मेडिकल रिक्वायरमेंट्स हैं उनको ध्यान में रखें। क्या राणा को अब आने वाले समय में फिजिकली पेश किया जाएगा, बीसी के थ्रू ऐसी कोई नहीं, फिजिकली पेश किया जाएगा। सर, एनआईए ने कुछ ऐसा आर्ग्यूमेंट दिए हैं कि उसको मुंबई ले जाना पड़ेगा या मैं इस चीज पे कमेंट नहीं कर सकता, क्योंकि कोर्ट ने स्ट्रिक्ट डायरेक्शंस दिए हैं कि इस केस के बारे में डिस्कस ना। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে রানাকে রাখা হয়েছিল দিল্লির এনআইএ সদর দপ্তরে। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএর বিশেষ সন্ত্রাস দমন শাখা। হাই নিউজ নেটওয়ার্ক। লাপাতা লেডিজের সজনী গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। এবার সেই গানই মুক্তি পেল বাংলায়। কখনো বিতর্ক, কখনো সুখবর। লাপাতা লেডিস ছবি নিয়ে চর্চা যেন থামছেই না। ছবিতে সজনী গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। রাম সম্পথের কম্পোজ করা এই গান বেশ ভালোই জনপ্রিয় হয়েছিল। এবার সেই গান মুক্তি পেল বাংলায়। স্বভাবতই নববর্ষের প্রাক্কালে একে নতুন চমক বলাই যায়। গানটি বাংলায় রিলিজের খবর নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন গানের গীতিকার সৈকত ঘোষ। অরিজিতের গাওয়া হিন্দি গানটির বাংলা ভার্সন গেয়েছেন শুভাশিস চক্রবর্তী। সুখবর জানিয়ে সৈকত লিখেছেন, বলিউডে আমার অন্যতম প্রিয় মিউজিক কম্পোজার রাম সম্পদ স্যারের সুরে লিখতে পারাটা আমার কাছে দারুণ আনন্দের। আর হ্যাঁ, আলাদাভাবে শুভাশিস চক্রবর্তীর কথা বলতেই হয়, কারণ যে গান অরিজিৎ সিং এর মতো লেজেন্ডের গলায় অলরেডি হিট, তার বাংলা ভার্সন গাইতে ধক লাগে, মারাত্মক কনফিডেন্স লাগে। এভাবেই গায়ক শুভাশিসকে প্রশংসায় ভরিয়েছেন সৈকত। প্রসঙ্গত, লাপাতা লেডিজের সজনী বাংলায় মুক্তি পাওয়াটা যেমন সুখবর, তেমনি ছবি ঘিরে চলতে থাকা বিতর্ক এই ছবিকে সংবাদের শিরোনামে রেখেছে। যে সিনেমা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে অস্কার পর্যন্ত ছুটে গিয়েছিল, তার বিরুদ্ধেই উঠেছে গল্প চুরির অভিযোগ। সম্প্রতি নেটপাড়ায় বোরখা সিটি নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার কিছু ক্লিপ ভাইরাল হয়। 2019 সালে মুক্তিপ্রাপ্ত আরবের ওই ছবির গল্পটা খানিক মিলে যায় কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজের সঙ্গে। গল্প চুরির অভিযোগে বিদ্ধ হন কিরণ রাও এবং প্রযোজক আমির খান। এই অভিযোগের বিরুদ্ধেই সরব হয়েছেন ছবির গল্প লেখক বিপ্লব গোস্বামীও। আশা করা যায় চলতি বিতর্কের মধ্যে বাংলায় গান মুক্তি ছবির টিমকে কিছুটা আশ্বস্ত করবে। হাই নিউজ নেটওয়ার্ক। মাঝ আকাশে বিপর্যয়, আমেরিকার কপ্টার ভেঙে পড়ল নদীতে। মৃত্যু বহুজাতিক সংস্থার প্রধান সহ 6 জনের।
মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালো হেলিকপ্টার, ভেঙে পড়ল নদীতে। বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কের এই ঘটনায় মৃত্যু হয়েছে কপ্টারের পাইলট সহ 6 জনের। মৃতদের মধ্যে রয়েছেন বহুজাতিক সংস্থা সিমেন্সের স্পেন শাখার প্রধান অগাস্টিন এসকোবারো। কপারটি হাডসন নদীতে ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে সপরিবারে নিউ ইয়র্ক শহরটি দেখতে বেরিয়েছিলেন এসকোবার। সেই কারণেই কপ্টার ভাড়া করেছিলেন তিনি। কপ্টারে ছিলেন তার স্ত্রী এবং 3 শিশু সন্তান। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় কপ্টারটি, তারপর মুখ থুবড়ে পড়ে হাডসন নদীতে। মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে। একটি ভিডিও দেখা গিয়েছে হেলিকপ্টারটি হাডসন নদীর ওপর পড়ে মিলিয়ে যাচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, দুপুর 3টের সময় কপ্টারটি উড়ছিল। মাত্র 18 মিনিট নিউ ইয়র্ক শহরে চক্কর কাটার পরেই ঘটে বিপর্যয়। নিউ ইয়র্ক পুলিশের তরফে জানানো হয়েছে কপ্টারের ভেতর থেকে 4 জনের দেহ উদ্ধার করা হয়েছে, আর 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পরে তাদেরও মৃত্যু হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এর ফাইনালের প্রায় 48 ঘন্টা আগে থেকেই টিকিটের হাহাকার। পুরনো ছবি দেখা গেল বাংলার ফুটবল মহলে। এবার আইএসএল কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়ে দিল ফাইনালের আর কোনো টিকিট অবশিষ্ট নেই, যাকে বলে সোল্ড আউট। দাদা, একটা টিকিট হবে? ময়দানে মোহনবাগানের ফ্যান ক্লাবগুলির সোশ্যাল মিডিয়া গ্রুপে প্রতি মুহূর্তে এই আকুতিগুলো ভেসে উঠছে। বস্তুত আইএসএল এর ফাইনালে প্রায় 48 ঘন্টা আগে থেকেই টিকিটের হাহাকার। পুরনো ছবি ফিরছে বাংলার ফুটবল মহলে। সমস্যা হলো এই হাহাকার মেটার নয়, বরং আরো বাড়তে চলেছে। কারণ আইএসএল কর্তৃপক্ষ সরাসরিভাবে জানিয়ে দিল ফাইনালে আর কোনো টিকিট অবশিষ্ট নেই, যা ছিল সোল্ড আউট, সব নিঃশেষিত। আসলে টেকনিক্যালি এই ম্যাচটি মোহনবাগানের হোম ম্যাচ নয়। প্রতিযোগিতায় ফাইনাল হওয়ায় এই ম্যাচের আয়োজক এফএসডিএল। স্বাভাবিকভাবেই টিকিটের নিয়ন্ত্রণ করছে এফএসডিএলই। এই ম্যাচে মোহনবাগান ও বেঙ্গালুরুকে সমান সংখ্যক টিকিট দেবে তারা। যাতে মোহনবাগান সদস্যরা টিকিট পান, তার জন্য মোহনবাগান ক্লাব থেকে এফএসডিএল এর থেকে টিকিট কিনে নেওয়া হয়েছে। এই টিকিট সদস্যদের কিনতে হবে টাকা দিয়ে। তবে আগে লিগের ম্যাচগুলো 100 টাকার বিনিময়ে টিকিট পেতেন সদস্যরা। এবার যেহেতু এফএসডিএল টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে, তাই দামটা হয়তো একটু বেশি। সমস্যা হলো বৃহস্পতিবার বিকেলের দিকে প্রথম লটের টিকিট অনলাইনে বিক্রি শুরু 2 ঘন্টার মধ্যেই তার নিঃশেষ হয়ে যায়। সেটার পর মোহনবাগান সমর্থকরা আশায় ছিলেন হয়তো পরে আবার টিকিট ছাড়া হবে, কিন্তু শুক্রবারই আইএসএল এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হলো আর কোনো টিকিট অবশিষ্ট নেই, সব শেষ। সেমিফাইনালে স্টেডিয়াম ভরিয়েছে প্রায় 60,000 মোহনবাগান সমর্থক। ফাইনালেও যুবভারতী ভরিয়ে দিতে প্রস্তুত সবুজ মেরুন জনতা। সমস্যা হলো টিকিট মিলছে না। ভিআইপি বা ভিভিআইপি গ্যালারির টিকিট বিক্রি হয়নি। ফলে কিভাবে খেলা দেখবেন কুল পাচ্ছেন না মোহনবাগান সমর্থকরা। এসবের মধ্যে শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে পারবেন ভক্তরা। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। গোটা আইপিএলে নেতৃত্ব দেবেন মাহি। চোটের জন্য নেই ঋতুরাজ। ফিরছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না। কনুইয়ের চোটের কারণে গোটা আইপিএল থেকেই বাদ তিনি। সেই জায়গায় চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। 30শে মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জফরা আর্চারের বল ঋতুরাজের কনুইয়ে লেগেছিল। সেই চোটেই পুরো আইপিএল থেকে বাদ পড়লেন তিনি। তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফেরানো হলো অভিজ্ঞ ধোনিকে। চেন্নাইকে 5 বার আইপিএল জিতিয়েছেন তিনি। সেই অধিনায়ককেই আবার ফেরালো চেন্নাই। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে এবার আইপিএলে প্রথমবার দেখা যাবে অধিনায়ক ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব বাড়ল তার। দেশকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো অধিনায়ক 43 বছর বয়সে নেতৃত্ব দেবেন চেন্নাইকে। ঋতুরাজের যে চোটের কথা বলা হয়েছে তা তিনি পেয়েছিলেন 11 দিন আগে। এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাবের কিংসের বিরুদ্ধে খেলেছে চেন্নাই। অর্থাৎ চোট নিয়েই খেলেছিলেন ঋতুরাজ। যদিও প্রশ্ন উঠছে চোট নাকি দলের খারাপ ফল, কোন কারণে সরতে হলো তাকে। 2022 সালে নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন ধোনি। সেই সময় রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়েছিল, কিন্তু মরশুমের মাঝে ফেরানো হয়েছিল অধিনায়ক ধোনিকে। দলের খারাপ ফল সেবারে কারণ ছিল জাডেজাকে সরিয়ে দেওয়ার। যদিও বলা হয়েছিল ভারতীয় অলরাউন্ডার নিজেই নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন নিজের খেলায় মন দেবেন বলে। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর চোটের কারণে জাডেজা সেবার আর খেলতে পারেননি। হাই নিউজ নেটওয়ার্ক। 4 ওভারে 62 তুলেও বেঙ্গালুরু শেষ 163 রানে। স্পিন সামলাতে হিমশিম খেলেন কোহলিরা।
দিনের শুরু এবং শেষের মধ্যে বিরাট তফাৎ রয়ে গেল। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তুলল 163 রান। প্রথম 4 ওভারে তারা 62 রান তুলেছিল। পরের 16 ওভারে মাত্র 101 রান তুলতে পারল বেঙ্গালুরু। ফিল সল্ট ঝড় তুলেছিলেন ওপেন করতে নেমে। মিচেল স্টার্ক এবং অক্ষর প্যাটেলের ওভারে তখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ইংরেজ ওপেনার। 17 বলে 37 রান করে ফেলা সল্টের সেই ইনিংস ধাক্কা খেল রান আউটে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন তিনি। সেটাই বেঙ্গালুরুর ইনিংসে বড় ধাক্কা দিয়ে গেল। এরপর এক এক করে দেবদত্ত পারিকাল 1, বিরাট কোহলি 22, লিয়াম লিভিংস্টোন 4, জিতেশ শর্মারা 3 রান করেই সাজঘরে ফিরলেন। শেষ দিকে টিম ডেভিড 20 বলে 37 রানের ইনিংস না খেললে আরও কম রানে থেমে যেত বেঙ্গালুরুর ইনিংস। অধিনায়ক রজত পাতিদার 23 বলে 25 রান করলেও তার মন্থর ইনিংস দলকে ভরসা দিতে পারেনি। দিল্লির দুই স্পিনার ভিপিরাজ নিগম এবং কুলদীপ যাদব বিপক্ষের উইকেট যেমন তোলেন তেমনই রান আটকে রাখেন। দুজনেই 2টি করে উইকেট নিয়েছেন। কোহলির উইকেটটি নিয়েছেন ভিপিরাজ। স্পিনারদের মধ্যে একমাত্র অক্ষর 4 ওভারে 52 রান দিয়েও কোনো উইকেট পাননি। যদিও তিনি পাওয়ার প্লের মধ্যে 2 ওভার বল করেন, সেই সময় সল্ট বড় শট খেলছিলেন। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার এবং মোহিত শর্মা। মিচেল স্টার্ক 3 ওভারে 35 রান দিলেও উইকেট নিতে পারেননি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।